আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। তো গতকালকের ক্লাসে আপনার যে ক বিভাগের যেগুলা অধ্যায় 1 আদান ও চার্জ, আদান বা চার্জ, ওই অধ্যায়ের আপনার ক বিভাগের প্রশ্নগুলো করছিলাম। তো কালকে বলছিলাম যে আজকে যারা গতকালকে ক্লাস করছেন তারা আশা করি সব কিছু বুঝছেন ক বিভাগের। তো কালকে বলছিলাম যে আজকে খ বিভাগ আর গ বিভাগেরগুলো করাবো। তো চলেন শুরু করি। তো অধ্যায় 1 আবার লিখি আমি। অধ্যায় 1, ঠিক আছে, এটার নাম হচ্ছে আদান চার্জ, ঠিক আছে। আচ্ছা, একটা আমি সব প্রশ্নটা লিখি। এটা হচ্ছে খ বিভাগ, আজকে করাবো খ বিভাগ আর হচ্ছে গ বিভাগ। তো এই অধ্যায়ের খ বিভাগের প্রশ্ন একটি ইম্পর্টেন্ট, যেটা আপনার 2004 সালে আসছে আর হচ্ছে 2022 সালে আসছে। তো সেটা করি। চার্জের সংরক্ষণশীলতার সূত্র চার্জের সংরক্ষণশীলতার সূত্র ব্যাখ্যা করো। আচ্ছা, এই প্রশ্নটা তো আমরা ক বিভাগে এটা পড়ছিলাম যে চার্জের সংরক্ষণ সূত্র কি, ওইটা আমরা ক বিভাগে কিন্তু পড়ছি। তো খ বিভাগে যেহেতু, তার মানে বুঝতে পারছেন যে এটা একটু বড় হবে, ঠিক আছে। বড় বলতে এটা একটা আপনার সূত্র, মানে উদাহরণ একটা দেখাই দিতে হবে যে সংরক্ষণশীলতার সূত্র কিভাবে মানে, চার্জের সংরক্ষণশীলতার সূত্র কিভাবে মানে, এই জিনিসটা একটু দেখাই দিতে হবে। তাহলে খ বিভাগের জন্য পুরোপুরি ঠিক হবে, ঠিক আছে। তো আমরা আগেরটার মতো আমরা চার্জের সংরক্ষণ সূত্রটা লিখতে পারি এখানে। সংরক্ষণশীলতার সূত্র আপনারা আগের ক্লাসে পড়াইছি, ওইখান থেকে ওইটাও লিখতে পারেন, বা ওইটাই লিখবো আমি। দেখেন আমি লিখি, বা একটু চেঞ্জ হলে সমস্যা নেই। মোট কথা সূত্রটা হলে হবে যে জগতে মোট চার্জের পরিমাণ কি সর্বদা একই থাকে। চার্জ সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধুমাত্র বিনিময় ঘটে। এটাই চার্জের সংরক্ষণশীলতা সূত্র, ঠিক আছে। তো আমি কালকে এটা বলছিলাম যে বলছিলাম যে সবসময় মোট চার্জের পরিমাণ কী থাকবে, সর্বদা হবে, ঠিক আছে। চার্জ কখনোই সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, আগের ক্লাসে এগুলো বুঝেছি। সো ওইখান থেকে এই লেখাগুলো লিখছি, ঠিক আছে, যে চার্জের শুধু বিনিময় ঘটে, সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, এবং আপনার পূর্বে পরে সবগুলো চার্জের পরিমাণ কী থাকে, অপরিবর্তিত থাকে। এটাই হচ্ছে সংরক্ষণ সূত্র আছে। এখন এটা হচ্ছে সংজ্ঞাটা লিখছি। এখন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে ক্ষয়ের জন্য হয়ে যাবে। এক্সাম্পল ধরেন আপনার একটা মোল দিয়ে এক্সাম্পল দিয়ে দিই, ক্যালসিয়াম প্লাস হাইড্রোজেন, স্ক্যান্ডিয়াম প্লাস নিউটন। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে ক্যালসিয়াম হচ্ছে 14, আর এখানে যদি 20 দিই 20, আর হচ্ছে 44, আর এটা হচ্ছে 11, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, হচ্ছে 44, 10, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিক্রিয়ার পূর্বে দেখবেন যে এখানে কত আছে। বিক্রিয়ার পূর্বে মোট চার্জ হচ্ছে কত, মোট চার্জ হচ্ছে 20, আর এক কত 21, এবং বিক্রিয়ার পরেও কি মোট, এখানে তো বিক্রিয়ার পরেও মোট চার্জ 21, ঠিক আছে। তাহলে দেখেন বিক্রিয়ার পূর্বে মোট চার্জ হচ্ছে 20, 20 প্লাস 1 21, আর হচ্ছে বিক্রিয়ার পরেও, বিক্রিয়াটা এটা হচ্ছে বিক্রিয়ার উৎপাদ। দেখেন বিক্রিয়ার পরে হচ্ছে উৎপাদেও সেম 21, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে আগে এবং পরে কি মোট চার্জ কি সমান। সুতরাং অর্থাৎ বিক্রিয়ার আগে
ও পরে মোট চার্জ একই বাকি অপরিবর্তিত, যেটাই লেখেন সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে খ বিভাগের একটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে চার্জের সংরক্ষণশীলতার সূত্র। তো এটা আমরা কতে পড়ছিলাম, আর এখানে একটা এক্সাম্পল দিয়ে দেবেন, তাহলে কয়জন হয়ে যাবে। এটা আসছে আপনার যাবি 2004-এ আসছে, 2022-এ আসছে, ঠিক আছে। তো এবার আসতে পারে। আচ্ছা, এই হচ্ছে খটা। তো এই অধ্যায়ের ঘ বিভাগের প্রশ্ন বেশি নাই, মাত্র দুইটা প্রশ্ন আমি করাবো। একটা হচ্ছে আপনার সূত্র প্রতিপাদন বা সূত্র কীভাবে আসছে ওটা বাইর করা, আরেকটা হচ্ছে আপনার গাণিতিক সমস্যা, ঠিক আছে। এই দুইটে আসছে, আর ওরকম প্রশ্ন এই অধ্যায়ে নাই ঘ বিভাগে, ঠিক আছে। তো ফার্স্ট যেটা সূত্র থেকে বাইর করতে বলবো ওইটা করি, কারণ এগুলো বেশি আসে আমাদের, ঠিক আছে। যে সূত্রটা প্রতিপাদন করো, এটা এভাবে করো, ওটা এভাবে করো, তাহলে এটা আগে করাই। যে কুলম্বের প্রশ্নটা আগে লিখি, কুলম্বের সূত্রটি ব্যাখ্যা করো, এর ভেক্টর রূপ দেখাও এবং সূত্রটি থেকে একক চার্জের সংজ্ঞা দাও। দেখেন এখানে সূত্র এই অধ্যায়ের প্রশ্ন ওরকম বেশি বড় না, তারা কি করছে তিনটা প্রশ্নের একসাথে করে গ বিভাগে দিচ্ছে। একটা হচ্ছে কুলম্বের সূত্রটা ব্যাখ্যা করা, মানে কুলম্বের সূত্রটা প্রতিপাদন করো। তারপর বলছে যে কুলম্বের সূত্রটার যে ভেক্টর রূপটা আছে ওটা দেখাও। আরেকটা বলছে যে সূত্রটা থেকে, অর্থাৎ কুলম্বের সূত্রটি থেকে একক চার্জের সংজ্ঞা দাও। তিনটা প্রশ্ন তারা একসাথে করছে। এখন এখানে দেখেন টেকনিকটা হচ্ছে যে যদি এই গতে না আসে, যদি এটা খতে আসে, তাহলে কীভাবে আসবে দেখেন। যদি খতে আসে তাহলে জিনিসটা হচ্ছে দুইটা দিত। ধরেন দিত যে কুলম্বের সূত্রটা ব্যাখ্যা করো এবং এর ভেক্টর রূপ দেখাও ক্ষয়ের জন্য, বা বলতে পারে যে কুলম্বের সূত্রটা ব্যাখ্যা করো, এই সূত্র থেকে একক চার্জের সংজ্ঞা দাও, ক্ষয়ের জন্য এটা আসতে পারে, ঠিক আছে। তাহলে গ কেও কিন্তু তারা খ করতে পারে যদি একটু ছোট করে দেয়। আর যেহেতু গতে দিছে এই প্রশ্নটা, এই কারণ তিনটা প্রশ্ন একসাথে করে দিছে, ঠিক আছে। তাহলে আমরা করি। কুলম্বের সূত্র আপনারা জানেন এফ ইজ ইকুয়াল টু খতে ক বিভাগে এটা পড়াইছিলাম, যে কুলম্বের সূত্রটা লেখাইও ছিলাম, ঠিক আছে, লেখে দিছিলাম ওইটা। সো ওইটাই, হ্যাঁ। এবং এটা দেখেন এটা অনেকবার আসছে, এটা 2004-এ আসছে, 2021, 2003, 2010, আবার আপনার নন মেজর আসছিল, ঠিক আছে। সো এই অধ্যায়ের মধ্যে এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা আগে সংজ্ঞাটা আগে লিখি, আমি তারপরে বুঝাবো। সূত্র থেকে সংজ্ঞাটা লিখে দিলে হবে। কোনো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আর একটা হচ্ছে যে এই যে চার্জগুলো আছে এগুলোর মধ্যে একটা সংযোগ সরলরেখা হ্যাঁ টানা হয়, এই বরাবর কি মূলত এই বলটা কাজ করে। তাহলে এই বল চার্জদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর কি ক্রিয়াশীল। আমি এটা আগের ক্লাসে বুঝেছি এটা কি। সো যারা আগের ক্লাস করানো তারা করে আসি, ওইটা একটার সাথে আরেকটাকে রিলেটেড করতে হবে। আচ্ছা, কোনো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের, অর্থাৎ দুইটা চার্জ নিচ্ছে দুইটা বিন্দুতে, তাহলে কোনো নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট একটা মাধ্যম নিচ্ছে। ধরেন বায়ু হলে বায়ু, শূন্য হলে শূন্য, যেটা একটা মাধ্যম তারা নির্দিষ্ট করে নিচ্ছে,
কোনো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আমি বলছিলাম যে বলটা তাদের কাজ করে এটা আকর্ষণও করতে পারে বিকর্ষণও করতে পারে। তাহলে আকর্ষণ হলে আকর্ষণ বল, বিকর্ষণ হলে বিকর্ষণ বল। তাহলে এই বিকর্ষণ আকর্ষণ বলের মান হবে, এই মানটা হবে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এই একটা চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এবং দ্বিতীয়টা দেখেন চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর পরেরটা বলছে যে এই বল চার্জের সঙ্গে সরেখা বরাবর ক্রিয়াশীল আছে। এখন আমি যদি আঁকি জিনিসটা দেখেন Q1 Q2, তাহলে ফার্স্টে যে লাস্টের লাইনটা লিখছিলাম এটা আগে দেখি। দেখেন এই বল চার্জের সংযোগ সরলরেখা বরাবর, তাহলে সংযোগের সরলরেখা হচ্ছে এটা, ঠিক আছে। সরলরেখা হচ্ছে সবসময় কি সোজা, যে রেখা সরল সেটাকে সরলরেখা বলে। তাহলে হচ্ছে এটা হচ্ছে সরলরেখা। তাহলে চার্জ দ্বয়ের এই বলটা কি করবে, চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর কাজ করবে। হয়তো বা এদিকে কাজ করতে পারে বলটা, বা এদিকেও যাইতে পারে, এবং এই বলটা আকর্ষণও করতে পারে বিকর্ষণও করতে পারে। হচ্ছে এই গেল। আর যে এই চার্জ দ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা যদি আর ধরি, ঠিক আছে, অর্থাৎ এটা থেকে আর মিটার দূরে অবস্থিত, ঠিক আছে। তাহলে দেখেন বলছে কি দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলকে আমরা কি ধরি, এফ দ্বারা প্রকাশ করি। আচ্ছা দেখ আমি আগে এগুলো লিখি, তারপরে হচ্ছে আপনারা বুঝাবো। যে ধরি আকর্ষণ বা বিকর্ষণ বল ইজ ইকুয়াল টু এফ। হ্যাঁ, বল মানি হচ্ছে এফ। ওকে, আচ্ছা এই গেল। তাহলে এখন হচ্ছে প্রথম চার্জ যদি আমরা ধরি, প্রথম চার্জ Q1, দ্বিতীয় চার্জ Q2, ঠিক আছে। প্রথম চার্জ Q1, দ্বিতীয় চার্জ Q2, এবং মধ্যবর্তী দূরত্ব যদি আমরা ধরি, মধ্যবর্তী দূরত্ব কি ধরছি আর, ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব ধরছি আর। এই হচ্ছে এগুলা। তাহলে এই হচ্ছে আমরা ধরছি, সবগুলা ধরছি এবং চিত্রটা আঁকি দেখাইছি। এখন হচ্ছে যে সূত্রটার আমরা এখন কি করব, জ্যামিতি মানে এই সূত্রটার এখন গাণিতিক ইয়েটা লিখবো আমরা, ঠিক আছে। গাণিতিক রূপটা এখন লিখবো যে কুলম্বের সূত্রানুসারে, যে কুলম্ব যে জিনিসটা বলছে, কুলম্বের সূত্রানুসারে বিজ্ঞানীটা বলছে সূত্রটা, এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, একটা লিখতে পারি যে বলছে যে মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বলের মান হবে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে চার্জ দ্বয় হচ্ছে Q1, চার্জ দ্বয়ের বলছে, তার মানে দুইটা চার্জ কি বলছে যে চার্জ দ্বয়ের গুণফল, মানে চার্জ দুটার গুণফল। তাহলে Q1 Q2 এই দুইটা কি গুণফল, ঠিক আছে, এগুলো গুণে আছে। বলছে যে এই গুণফলের মান হবে কি আপনার আকর্ষণ বা বিকর্ষণ বলের সমানুপাতিক। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের সমানুপাতিক হচ্ছে চার্জ দ্বয়ের গুণফলের মান। এই একটা আমরা পাইছি, এটাকে আমরা যদি 1 নং দিই। এবং আচ্ছা এখন এখানে কথা আছে যে এখানে স্থির কোণটা হবে। সূত্রটা আমরা আমি লিখি দিই। এখানে আপনারা তো জানেন সূত্রটা, সবাই জানেন যে F ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 এপসিলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। সূত্রটা হচ্ছে এটা, এই সূত্রটা হচ্ছে এটা। বা অনেকে এভাবে লেখে F ইজ ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা কারণ K এর মান এটার মান তো একই, K এর ইজ ইকুয়াল টু এটা আর কি, ঠিক আছে, 1/4 এপসিলন নট। সো এখানে দেখেন আমি যেহেতু এখানে F সমানুপাতিক Q1 Q2 লিখছি, তার মানে F সমানুপাতিক Q1 Q2 যদি হয় তাহলে বাকি থাকে কোনটা, আরটা থাকে না, আরটা কি থাকে, বাকি থাকে। তাহলে আমরা এখানে লিখবো যে যখন আর স্থির তখন F সমানুপাতিক Q1 Q2 হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে যে আপনারা ওই যে ইন্টারে পড়ছিলেন বলের সূত্র, চার্জের সূত্র, চার্লসের সূত্র, তারপর হচ্ছে গিয়ে লুসাকের সূত্র, এগুলো পড়ছিলেন না? তো ওইখানে দেখছেন না যে বি আর টি এর সম্পর্ক, অর্থাৎ তিনটা জিনিসের সম্পর্ক, আয়তন, তাপমাত্রা এবং চাপ। তো তিনটার মধ্যে সম্পর্কের মধ্যে বয়লের সূত্রে যদি দুইটা সম্পর্ক হয় তাহলে আরেকটা বাকিটা কি থাকে, স্থির থাকে, ঠিক আছে। এটা বলার কারণ হচ্ছে যে ওইটার সাথে তুলনা করলে আপনার এটা মনে থাকবে যে জিনিসটা কেন স্থির হয়েছে, কেন স্থির বলছে, ঠিক আছে। ওইখানে যেরকম ধরেন বি সমানুপাতিক টি, ঠিক আছে, বি সমান টি হলে পিটা থাকতো কি স্থির, ঠিক আছে, এরকম। তো এরকম সেম এখানে যেহেতু Q1 Q2টা দিয়ে আমরা সূত্র প্রথমটা লিখছি, সূত্রের যে গাণিতিক রূপটা প্রথমে লিখছি, এই কারণে আরটা কি হবে এখানে স্থির আমরা লিখতে পারি। সেম আরেকটা হচ্ছে, এবং পরে বলছে যে কি চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। তাহলে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি আর এর হচ্ছে বর্গ, তাহলে আর স্কোয়ার, এবং ব্যস্তানুপাতিক হচ্ছে 1/, সবসময় ব্যস্তানুপাতিক কি হয় 1/। তাহলে হচ্ছে F সমানুপাতিক
এফ সমানুপাতিক 1/r স্কয়ার। তাহলে এটা আমরা যদি 2 নং দিই, এবং এখানে আপনারা এখন বলতে পারেন যে স্থির কোনটা হবে, এখানে স্থির হবে আপনার Q1 Q2, যখন Q1 Q2 স্থির। ঠিক আছে, আশা করি বুঝছেন। এটা ওগুলো আগের পড়া, আমাদের ইন্টারের পড়া, এসএসসি ইন্টার রেগুলার পড়াই, কঠিন কিছু না। তাহলে এই হচ্ছে দুইটা আমরা সূত্র এখানে পাইছি। এখন এই দুইটা সূত্রকে আমরা কী করবো, সমন্বয় করবো। ঠিক আছে, একসাথে করবো। দেখেন দেখেন এখানে হচ্ছে 1 নং ও 2 নং সূত্র সমন্বয় করে পাই। সমন্বয়ক কেন সমন্বয়ক, আচ্ছা দেখ এখানে সমন্বয়ক চলে আসছে। তাহলে 1 ও 2 নং সূত্র সমন্বয় করে পাই। তাহলে এখানে হচ্ছে এফ সমানুপাতিক Q1 Q2/r স্কয়ার আমরা একসাথে করে ফেলেছি। ঠিক আছে, তো পরবর্তীতে আপনারা তো এটা জানেন যে সমানুপাতিকের পরিবর্তে আমরা কি লিখতে পারি, সমানুপাতিক ধ্রুবকটা বসাইতে পারি। সমানুপাতিক ধ্রুবকটা বিভিন্ন রকম হয়। এখানে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক কি, কে, Q1 Q2/r স্কয়ার। তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক। এগুলো লেখার কারণ হচ্ছে পাশে এগুলো লিখে দিবেন, কারণ পরীক্ষার সময় এগুলো লিখে দিলে নাম্বার বেশি পাবেন। ঠিক আছে, যে কোনটা কি এই গেল সমানুপাতিক ধ্রুবক। তাহলে F = K ইন্টু Q1 Q2। আচ্ছা, এখন এখান থেকে আমরা লিখতে পারি K এর মান আমরা জানি যে 1/4πε0 ইন্টু Q1 Q2/r স্কয়ার। ঠিক আছে, তো এখানে 1/4πε0 এর মান আপনারা লিখতে পারেন K হচ্ছে 9 × 10⁹, এবং এটার হচ্ছে একক হচ্ছে nm স্কয়ার c ইনভার্স 2। এটা আগে আমি করছি ক বিভাগে, এগুলো পড়াইছি, এগুলো এখানে দেখে নেবেন। ঠিক আছে, এখানে আর কিছু বলবো না। এটা তাহলে হচ্ছে এটার মান হচ্ছে এটা। তাহলে সুতরাং আমরা F = লিখতে পারি, এটার মান যদি আমরা লিখে দিই 9 × 10⁹ ইন্টু Q1 Q2/r স্কয়ার। এই হচ্ছে কুলম্বের সূত্র। সুতরাং এটাই হচ্ছে কি কুলম্বের সূত্র। ঠিক আছে, এই হচ্ছে কুলম্বের সূত্র। এখন যদি কোনো একটা প্রশ্নে গাণিতিক সমস্যা যদি আপনারা আসে, যে যদি দুইটা চার্জের মান দেওয়া থাকে আর দূরত্বটা যদি দেওয়া থাকে, তাহলে আপনারা সহজে এই সূত্রটা দিয়ে কি করতে পারেন, ওইখানে বলটা তড়িৎ বল বা আকর্ষণ বল বিকর্ষণ বল যাই দেখ, ওইখানে সূত্রটা একই। এই সূত্র দিয়ে আপনি কি করবেন, এই মানটা বাহির করবেন। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে এটা, এবং হচ্ছে এটা হচ্ছে আপনার যে প্রথম বলছিলাম না, এখানে 3টা প্রশ্ন একসাথে করছে, তো 3টার মধ্যে প্রথমটার উত্তর হয়েছে এখানে। ঠিক আছে, এটাই কুলম্বের সূত্র আমরা বাইর করছি। এখন দ্বিতীয়টা বলছে যে ভেক্টর রূপটা দেখাও, তাহলে ভেক্টর রূপটা এখন বাইর করব। আরেকটা প্রশ্ন আসছে আর কি, একসাথে করেই দিছে ওরা, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে 3টা কুলম্বের ভেক্টর রূপ। ঠিক আছে, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ আর কি, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তাহলে ভেক্টর, আচ্ছা এখন সূত্রটা হচ্ছে কি, সূত্রটা আমরা লিখি আগে F = 1/4π, বা এটা না লিখি আমরা, আচ্ছা না 1/4π লিখি, কারণ এখানে যদি ভেক্টরই আছে তাহলে মানটা না লিখি এগুলো লিখতে হবে, সংকেতগুলো। আচ্ছা এখন এই সূত্রকে ভেক্টর রূপে লিখে পাই। ঠিক আছে, এই সূত্রটা ভেক্টর রূপে লিখে পাই। দেখেন কি পাবো, F = হচ্ছে ভেক্টরের চিহ্ন দিব, তীর চিহ্ন, বা আপনারা যদি সমান দেন এরকম দেন এইরকম দেন সমস্যা নাই, যেটাই দেন হবে 1/4πε0 ইন্টু Q1 Q2/r স্কয়ার ইন্টু এখানে একটা একক ভেক্টর যুক্ত করে দিবেন। এটা একটু মনে রাখবেন যে একক যখন আমরা ভেক্টর বাইর করব কুলম্বের সূত্রের, তখন এখানে একটা একক ভেক্টর নিয়ে আসবো। একক ভেক্টরের কাজ হচ্ছে যে আমরা তো জানি যে একক ভেক্টরটা কি, একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মানে একক, তাকে একক ভেক্টর বলা হয়। এগুলো ম্যাথে পড়ছিলেন, আশা করি ম্যাথেও পড়ছেন আপনারা ইন্টারে, আবার ফিজিক্সেও ছিল। ঠিক আছে, সো এগুলো তো আপনারা সবাই জানেন আশা করি। এখানে একক ভেক্টরের কাজ হচ্ছে একক ভেক্টরের যে কোনো কিছুর একক ভেক্টর আমরা লিখতে পারি যে এরকম। দেখেন যদি n = এটা হয়, তাহলে একক ভেক্টর n = হবে r ভেক্টর বাই মান, তার মান। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি, ম্যাথে এগুলো আমরা করছি। তাহলে একক ভেক্টর = আমরা লিখতে পারি যে একটা ভেক্টর এবং নিচে হচ্ছে তার মান। ঠিক আছে, এই হচ্ছে এটা। তাহলে এখানে দেখেন এখানে কত হয়েছে, n ভেক্টর = আমরা r কেন লিখছি, অনেকে বলবে যে n ভেক্টর = আমরা r/n, n একক ভেক্টর = r ভেক্টর বাই r কেন লিখছি, এখানে হচ্ছে যে এখানে কাজ তো r এর, ঠিক আছে, কারণ নিচেতে r আছে। এখানে যদি আমরা p নিই বা অন্য কিছু নিই তাহলে তো হবে না, এখানে rটাই আনছি। তাহলে 1/4π
এপসাইলন নট ইন্টু Q1 Q2। দেখেন এখানে এন ভেক্টর, একক ভেক্টরের মানটা আমরা বসাই দিই আর ভেক্টর বাই আর। তাহলে পরবর্তী লাইনে কি হবে, এটা গুণ হবে আর কি, এই Q1 Q2 বাই এই আর স্কোয়ার আর মিলে কী হবে আর কিউব, ঠিক আছে। আর বাকি থাকে কি আর ভেক্টর। এই যে জিনিসটা বাইর করছি এটি হচ্ছে আপনার কি কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এটি হচ্ছে কুলম্বের সূত্রের কি রূপ, ভেক্টর রূপ। 1/4 এপসাইলন নট ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর কিউব ইন্টু আর ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আপনার ভেক্টর রূপ বাইর করতে বলে তাহলে এভাবে বাইর করবেন, ঠিক আছে। আচ্ছা, এই গেল একটা লাস্ট নাম্বার যেটা প্রশ্ন, লাস্টে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার কুলম্বের সূত্র থেকে একক চার্জের সংজ্ঞা দাও। এটা আমি এই গতকালকে পড়াইছি, বেশিরভাগ পড়া দেখছেন গতকালকে, মানে একটা সাথে একটা কানেক্টেড করা। তো এটা পড়াইছিলাম যে এক চার্জ কাকে বলে, একক কুলম্ব মানে এক কুলম্ব চার্জ কাকে বলে, ঠিক আছে। তো ওইটা পড়াইছিলাম কালকে। তাহলে হচ্ছে এখানে আমরা লিখবো এখন যে কুলম্বের সূত্র থেকে একক কুলম্বের চার্জের লেখা খারাপ হইতেছে, সমস্যা নেই, আমি এগুলো পরবর্তীতে দিয়ে দিব। এখন ক্লাস শেষে নোট দিয়ে দিবে, আপনার স্ক্রিনশট করে রাখেন। এখন শুধু বুঝা হয়েছে আসল, ঠিক আছে। তাহলে আমরা জানি যে কি উই নো দ্যাট, সূত্রটা আগে লিখবো সেম, এফ ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। তো এখানে আমরা ওই সবগুলোর মান আমি কালকে এটা বুঝেছি। দেখেন এখানে হচ্ছে Q1 ইজ ইকুয়াল টু যদি Q2 আমরা নিই এবং আরটা যদি আমরা 1 ধরি এবং এফ এর মান যদি আমরা 9 × 10⁹ নিউটন ধরি, কে এর মান তো আমরা জানি কি 9 ইন্টু মানে এটার মান তো এটা হচ্ছে কে, এটার মান যদি 9 × 10⁹ এটা আমরা জানি। তাহলে ধরতে হবে কি, এখানে ধরতে হবে যে যদি এভাবে বলবেন যে দড়ি চার্জ দুটোর মান একই এবং চার্জ দুটো 1 মিটার দূরে অবস্থিত আছে এবং তাদের মধ্যে যে তড়িৎ বল সেটা বলের মান হবে কি 9 × 10⁹। যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা 1 কুলম্ব চার্জ পাবো, ঠিক আছে। এটা কালকে বুঝেছিলাম যে এখান থেকে সংজ্ঞাটা আপনারা লিখতে পারবেন। বলছিলাম যে সমমানের দুইটা চার্জকে 1 মিটার দূরত্বে রাখা হলে যদি তাদের তড়িৎ বলের মান 9 × 10⁹ হয় তাহলে সেই পরিমাণ চার্জকে কি বলা হয় 1 কুলম্ব চার্জ। এটা আমি ক বিভাগে পড়াইছি, সো এটাই এখানে বলছে। তো এখানে তার গাণিতিক রূপ আসে না, এখানে গাণিতিক রূপটা বাইর করতে বলছে, ঠিক আছে। এই পার্থক্য শুধু এতটুকুই। তাহলে আমরা এখন এখানে এফ ইজ ইকুয়াল টু, দেখেন সূত্রটা ডাইরেক্ট বসে দিব এখন, ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে ইকুয়াল টু 9 × 10⁻। দেখেন এখানে তো কাটাকাটি হয়ে যাবে, তাহলে এটা হবে কিউ, কারণ হচ্ছে Q1 Q2 হচ্ছে কিউ স্কোয়ার হয়, সরি কিউ না কিউ স্কোয়ার, কারণ এখানে দুটার মান যেহেতু 1, তার মানে Q1 যদি কিউ হয় Q2 যদি কিউ হয় তাহলে দুইটা গুণ করলে কি হয় Q × Q ইজ ইকুয়াল টু কি হবে কিউ স্কোয়ার, ঠিক আছে। এটা বুঝছেন আশা করি। তাহলে এখানে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার মানে কি আর মান 1, তাহলে 1 স্কোয়ার, তাহলে এখানে থাকে কি শুধু 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসে জিনিসটা এরকম, কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে কিউ ইজ ইকুয়াল টু হবে +-1। আচ্ছা, কিউ এর একক কি কুলম্ব, ঠিক আছে, চার্জের একক কি কুলম্ব। তাহলে এখান থেকে আমরা পাইছি যে 1 কুলম্ব চার্জটা আমরা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। তাহলে গ বিভাগের প্রশ্নের মধ্যে যে সূত্র প্রতিপাদন বা যেগুলো ব্যাখ্যা আর কি ওগুলো একটাই আছে অধ্যায়, সো এটা আমি করাই দিছি। আর আরেকটা হচ্ছে আপনার হচ্ছে যে গাণিতিক সমস্যা একটা আছে, ওইটা এখন করাবো, ঠিক আছে। দেখেন গাণিতিক সমস্যা একটাই, বেশি নাই, দুইটা আর কি, দুইটা আসছে বাট দুইটাই সেম, একটা করালে আরেকটা পারবেন আপনারা। আরেকটা থাকবে আপনাদের জন্য হোমওয়ার্ক, পরমাণুর ইলেকট্রন ও প্রোটনের, আচ্ছা আমি লিখি। আর একটা কথা হচ্ছে যে গতকালকে যে ক্লাসটা, ওই ক্লাসটার মধ্যে কথা একটু বেশি হয়ে গেছে প্রথমে, সো এটার জন্য আপনারা মাফ করে দিবেন। কারণ হচ্ছে যে কথা বলারও কারণ আছে, কারণ যদি হঠাৎ করে যদি এরকম নতুন একটা চ্যানেল খুলছি, যদি হঠাৎ করে পড়া শুরু করে দিই তাহলে কি পড়াবো ভবিষ্যতে কি না, এগুলো তো আপনারা বুঝবেন না, ঠিক আছে। এই কারণে মূলত আমি একদম যতগুলো প্রশ্ন আমি আগে চিন্তা করছি যে কী বলতে হবে, এই কারণে এই অনুযায়ী আমি মূলত কথাগুলো বলছি যে
কি করতে হবে, এখানে কি করাবো, আপনারা কেন করবেন, এগুলো সব বলছে। এখানে একটু কথা একটু বেশি হয়ে গেছে, কিন্তু আমি এত কথা বলি না পড়ানোর সময়, এত কথা আমি বলি না, ঠিক আছে? হয়তো কথা আমি বলি না, যা বলি পড়ার কথাই বলি। সো যদি যাদের কাছে খারাপ মন লাগে তাহলে তারা মাফ করে দিবেন, আর কি করার, মাপ ছাড়া তো উপায় নেই আর কোনো, ঠিক আছে? একটু বক শুনলেন আর কি। আচ্ছা, যাবে 2017 সালে আসতে দেখেন। আচ্ছা, তাহলে এখানে বলছে যে এস পরমাণু ইলেকট্রন ও প্রোটনের মধ্যকার দূরত্ব হচ্ছে এত। তার মানে হচ্ছে যে এখানে বলছে যে দুইটা চার্জ, একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন, এগুলোর মধ্যকার দূরত্ব দেওয়া আছে এত। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি, ধরেন এটা যদি ইলেকট্রন হয়, এটা হচ্ছে প্রোটন হয়, এটা হচ্ছে কি প্রোটন। তাহলে এই দুইটার মধ্যে মধ্যকার যে দূরত্ব সেটা হচ্ছে 5 × 10⁵ মিটার, ঠিক আছে? দূরত্বটা হচ্ছে এত। আর এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে প্রোটন। তাহলে এখানে চার্জ হচ্ছে ইলেকট্রন চার্জ আর প্রোটন চার্জ, এগুলো আমরা জানি। ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.9 × 10⁻90, ঠিক আছে? -1.9 × 10⁻16 কুলম, ঠিক আছে? ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জও সেম। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে E = কত? E = Q1। যদি আমরা এরটা যদি Q1 ধরি তাহলে 1.6 × 10⁻19 কুলম। সেম Q2 হবে কি 1 মানে এখানে Q1 Q2 সেম, তাহলে এখানে আমরা Q2 লিখে দিতে পারি, ঠিক আছে? সংক্ষেপে সব করতে হবে, কারণ আমরা তখন বড় হয়েছি, সমস্যা নেই, এগুলো তো বোঝার কথা। যে কি ইলেকট্রনের চার্জ যেটা, প্রোটনের চার্জও কি সেম, অর্থাৎ মানটা তো সেম, ঠিক আছে? তো মান সেম হলো, তো এখানে আমরা লিখতে পারি Q1 = Q2, হ্যাঁ লেখা যায়। তাহলে আর রেজাল্ট হচ্ছে 5.3 × 10⁻11 মিটার, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কে এর মানে আমরা জানি 9 × 10⁹ n m² c⁻², এককটা বারবার লিখতেছি কারণ এটা আসে, বারবার আসে, ঠিক আছে? পরীক্ষাতে আসে। তাহলে এখন আমরা যে সুতরাং আমরা জানি উই নো দ্যাট F = K × Q1 Q2/r²। তাহলে এখান থেকে যদি আমরা মানগুলো বসে 1.6 × 10⁻19², কেন স্কোয়ার হয়েছে? কারণ দুটার মান যেহেতু এক, তাহলে Q² একটু আগে দিয়ে পড়েছি, তো Q² হলে Q এর মান তো যেহেতু এক, তাহলে ভিতরে এটা লিখবো, লেখার পরে স্কোয়ার করে দিলে এখন ভিতরের মান মাইনাস অফ পজিটিভ হোক, আমাদের জানার দরকার আছে না, জানার দরকার নেই। যেহেতু ভেতরে ফোটনের চার্জ আর ইলেকট্রন চার্জ পজিটিভ হোক নেগেটিভ জানার দরকার নেই, কারণ দুইটার মান কি এক, দুইটার মানই এক। এবার আগে পজিটিভ বসুক না নেগেটিভ বসুক এগুলো জানার দরকার নেই, কারণ আমি স্কোয়ার করলে তো এখান থেকে কী হয়ে যাবে, মানটা পজিটিভে হয়ে যায়। এ কারণে বলছিলাম আর কি, প্যারা নেই, আপনারা শুধু মানটা লিখে দেবেন 1.6 × 10⁻19 10⁻11²। তাহলে এখান থেকে এটা 4-এর মান বসেছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আপনারা সুতরাং F = পাবেন 8.1 × 10⁻8। একটু করে দেখবেন যে অ্যান্সার কত আসে, আর বলের একক কি নিউটন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। এটা হচ্ছে গাণিতিক সমস্যা, এটা হচ্ছে যাবে 2017 সালে আসছে। আর ওইটা ছিল যে আপনার একটা সূত্র প্রতিবেদন ছিল আর কি। সো এই দুইটাই। আর হচ্ছে এখন আমি আমার নোট যেটা আছে, যেটার মধ্যে সব কিছু সুন্দর করে আছে, ওইটা আমি এখন দিব, আপনার একটু কষ্ট করে এসএস মেরে নোট করে নিন, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে যে অঙ্কর যে ম্যাথটা করেছিলাম গ বিভাগের, সেটা দেখেন। এই কুলম্বের সূত্রটা ব্যাখ্যা করো, ভেক্টর রূপ দেখা এবং সূত্রটি থেকে একক চার্জের সংজ্ঞা দাও। দেখেন যাবে 2004 সালে আসছে, 21-এ আসছে, 3-এ আসছে, 10-এ আসছে। আর এটা আমি 99% দিছি, কারণ আসার সম্ভাবনা আছে, কারণ এই অধ্যায়ের প্রশ্ন একটাই খুব ইম্পর্টেন্ট, মানে একটু বড় আছে, যেমন এটাই, ঠিক আছে? এই কারণে এটাকে 99% দিছি, বাকিগুলো ছোট, আসার সম্ভাবনা কম। তাহলে এটা হচ্ছে এসএস মারেন আপনারা, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, দেন দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে দেখেন এই হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা, এসএস মারেন। আর এটা হচ্ছে যে গাণিতিক সমস্যাটা করাইছি, যে এস পরমাণুর ইলেকট্রন ও প্রোটনের মধ্যকার দূরত্ব, এটা দেখেন যাবে 2017 সালে আসছে, এবং এটাকে আমি 50% দিছি, কারণ এটা একবারে আসছে। এবং যে গাণিতিক সমস্যাগুলো, এগুলোতে আপনারা বুঝবেন না যে এগুলোর মান চেঞ্জ করে দিবে বা একটু অন্য কিছু বাইর করতে বলবে। ধরেন এখানে এফ বাইর করতে বলছে, অন্য প্রশ্নে বলবে যে এফটা দিয়ে দিচ্ছে, বলবে যে কিউটা বাইর করো বা আরটা বাইর করো, ঠিক আছে? তখন এরকম আসতে পারে আর কি, এই কারণে এটা 50%, ঠিক আছে? এটা একটু নিয়মটা দেখবেন কিভাবে করছি। এটা হচ্ছে যে খ বিভাগে যে প্রশ্নটা করছিলাম, যে চার্জের সংরক্ষণশীলতার সূত্র ব্যাখ্যা করো, যাবে 2004-এ আর 22-এ আসছে।
99% দিছি, কারণ খ বিভাগের মধ্যে একটা প্রশ্নে আছে যে ইম্পর্টেন্ট আসছে, বাকিগুলো আসে না কখনো। সো এই কারণে এটা 99% দিছি। দেখেন এসএস মারেন। আচ্ছা, আশা করি সব কিছু করছেন, এসএস মারছেন, সব করছেন। তা আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে আপনারা এগুলো একটু কষ্ট করে নোট করেন, ঠিক আছে? অঙ্কগুলো করবেন, করে নোট করে রাখেন। নোট করলে আপনারা পরবর্তীতে এগুলার যে লাভটা কি আপনারা এটা পরবর্তীতে বুঝতে পারবেন, পরীক্ষার সময় বুঝতে পারবেন যে নোট করলে কি লাভ। হ্যাঁ, তখন